হাসিনাকে ঘুষ প্রদানের বিষয়ে যা বললেন রাশিয়ান রাষ্ট্রদূত। জানাবো নিক্কেই এশিয়ার প্রতিবেদন, শেখ হাসিনা কিভাবে চূড়ান্ত স্বৈরাচার হয়ে উঠলেন। এবং সর্বশেষ জানাবো 3 বিভাগে ভারী বৃষ্টির আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সচিবালয়ে আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে। এর আগে রাত 8:30টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত 9টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শেখ হাসিনাকে ঘুষ প্রদানের বিষয়ে যা বললেন রাশিয়ান রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের আগ থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে। আমরা কি এতই ক্রেজি হয়ে গেছি যে একজনকে $5 বিলিয়ন দেব? একটা প্রকল্প শুরু হলো আর $5 বিলিয়ন দিয়ে দিলাম। নিক্কেই এশিয়ার প্রতিবেদন, শেখ হাসিনা কিভাবে চূড়ান্ত স্বৈরাচার হয়ে উঠলেন। তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন বজ্রকঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা। এমনকি দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ওই দিন ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়ে। গণঅভ্যুত্থানের বিজয় উদযাপন করেন তারা। সেই সঙ্গে অবসান ঘটে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের নারী সরকার প্রধানের 15.5 বছরের শাসনেরও। প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার শেষ 24 ঘন্টা ছিল ঘটনাবহুল, যা স্মরণে রাখার মতো। এ নিয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বার্তা সংস্থা রয়টার্স সহ অন্যান্য গণমাধ্যম। সরকার বিরোধী বিক্ষোভ প্রশমনে 4 আগস্ট সন্ধ্যা 6টায় দেশজুড়ে কারফিউ জারি করেন শেখ হাসিনা। ওই দিন রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে অনলাইনে একটি বৈঠক করেন। কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসা বেসামরিক লোকজনের ওপর গুলি না চালাতে বৈঠকে নির্দেশনা দেন তিনি। পরদিন 5ই আগস্ট ভোরে শেখ হাসিনা কড়া নিরাপত্তা বেষ্টিত প্রধানমন্ত্রীর বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানোর জন্য দায়ী পুলিশ বাহিনীকেও হাসিনাকে জানিয়ে দেয় তারা পরিস্থিতির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হাসিনাকে পদত্যাগ করার অনুরোধ জানান, কিন্তু তা প্রত্যাখ্যান করেন তিনি। পরে ওই কর্মকর্তা অবাধ্য হাসিনাকে পদত্যাগে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহানাকে অনুরোধ জানান, কিন্তু কাজ হয়নি। এরপর হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করেন। শেষমেশ পদত্যাগ করেন তিনি। এ সময় ভারতে ঢুকতে সাময়িক অনুমতির জন্য তড়িঘড়ি আবেদনও করেন হাসিনা। অবস্থা বেগতিক দেখে হাসিনা ও তার বোন রেহানা সামরিক হেলিকপ্টারে ওঠেন। দুপুর 2:30টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা চালানো হাসিনার জীবন ছিল ঝড়ঝঞ্ঝাপূর্ণ। 1947 সালে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক। 71-এ দেশ স্বাধীন হওয়ার 4 বছর পর কিছু বিপদগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন তিনি। তবে হাসিনা ও রেহানা ওই সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারা। হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন ও আওয়ামী লীগের সভাপতি হন। 1990-এ দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়। 91-এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন হাসিনা, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল অপ্রত্যাশিতভাবে হেরে যায়। 5 বছর পর 1996 সালের নির্বাচনে জয়ী হন হাসিনা। প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীও হন তিনি। পরবর্তী সময়ে প্রধান এই 2 দল পর্যায়ক্রমে নির্বাচনে জেতে। যাই হোক, 2009 সালে নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর হাসিনা ক্ষমতা কক্ষিগত করেন, শুরু করেন বিরোধীদের ওপর দমন পীড়ন। সেই সময়ে সেই সঙ্গে ক্ষমতাও দীর্ঘায়িত করতে থাকেন তিনি। দেশের সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে দেখা গেছে।
এর পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাতের মতো শ্রমঘন কিছু শিল্প। তবে শিক্ষিত তরুণদের মধ্যে ছিল উচ্চ বেকারত্ব। এই অবস্থায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামেন। তারা এর বিলুপ্তির দাবি করেন। এদিকে বিএনপির মতো বিরোধী দলগুলো বিক্ষোভকারী শিক্ষার্থীদের ব্যবহার করছে বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই আন্দোলন দমনের নির্দেশ দেন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন আন্দোলনকারীদের রাজাকারের বংশধরের সঙ্গে সংশ্লিষ্ট করে বক্তব্য দেন তিনি। এতে কোটা সংস্কার আন্দোলনের রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 21শে জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা প্রায় পুরোপুরি তুলে দেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অনেকে প্রাণ হারান। বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানোর খেসারত দিতে হয়েছে হাসিনাকে। এটা বিস্ময়কর যে 43 বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে দেশবাসী যাকে বীরোচিত সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছে, এখন তাকেই আবার নির্বাসনে যেতে হয়েছে। বড় প্রশ্ন হলো, হাসিনা যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার আশা করেছিলেন, সেই তিনিই কেন নিষ্ঠুর স্বৈরশাসক হয়ে দাঁড়ালেন? মায়োমি মুরায়ামা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, 1996 সালে হাসিনা প্রথম যখন প্রধানমন্ত্রী হন, তখন তাকে একজন কর্তৃত্ববাদী রাজনীতিক হিসেবে প্রাথমিকভাবে আমার মনে হয়নি। 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের আমল শেষে 2009 সালে ক্ষমতায় ফেরার পর তিনি কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়তে থাকেন বলে ইঙ্গিত দেন মায়োমি। ক্ষমতায় ফিরে হাসিনা সংবিধান সংশোধন করেন, অবসান ঘটান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। অথচ বিরোধী দলে থাকাকালে তিনি এই ব্যবস্থার দাবি জানিয়েছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতি দেশে ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা হয়ে দাঁড়ায় এবং তার কর্তৃত্ববাদী আচরণ বাধাহীনভাবে অব্যাহত রাখার সুযোগ করে দেয়। এক পর্যায়ে শেখ হাসিনা বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করেন। তাকে কারাদণ্ড দেওয়া হয়, দুর্বল হয় বিএনপি। তবুও হাসিনার কর্তৃত্ববাদী আচরণ বিরোধীদের দমন করা থেকে এতটুকুও দমায়নি তাকে। তিনি তার বাবাকে দেবতা তুল্য করে তোলার চেষ্টা ত্বরান্বিত করেন এবং এমন এক পরিবেশ তৈরি করেন যেখানে সরকারের সমালোচনা সহ্য করা হয় না। গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতার ওপর খড়গহস্ত হন হাসিনা। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নেয়। প্রশাসনের সমালোচকদের হয়রানি করা হয়। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিক্ষোভ ছিল হাসিনার স্বৈরাচারী শাসকের প্রাথমিক সুবিধাভোগী আওয়ামী লীগের সমর্থককারী ছাত্রদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। হাসিনা তার নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী ঘনিষ্ঠ সহযোগীদেরও একসময় নিজের কাছ থেকে সরিয়ে দেন। ভারতের সংবাদপত্র দ্য হিন্দুর কথায়, হাসিনা ক্রমেই তার সেরা উপদেষ্টাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরিশেষে শুধু বোন রেহানাকেই তিনি বিশ্বাস করতে পারেন বলে মনে করেন। মায়োমি মুরায়ামার পর্যবেক্ষণ হলো, আজ্ঞাবহ ব্যক্তি পরিবেষ্টিত হয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের যুক্তিগুলো ও সত্যিকারের উপলব্ধি হয়তো অনুধাবন করতে ব্যর্থ হন এই প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিলুফার ইয়াসমিন বলেন, দেশের মানুষ এখন আর দ্বিদলীয় রাজনীতিতে মানতে পারছে না, যা এতদিন ধরে চলে এসেছে। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে তৃতীয় কোনো দলের উঠে আসা ও জনগণের কাঙ্ক্ষিত বিকল্প হয়ে ওঠাও কঠিন হবে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি সামরিক বা স্বৈরতান্ত্রিক শাসনমুক্ত একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে সক্ষম হবে? এই দেশ কি পারবে শেখ হাসিনা স্বৈরা শাসনের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।